ক্ষমতা একটা ধারণা। আমি একটা ডেমোক্রেসিতে বাস করে আমি টাকা দিয়ে ভোটার কিনছি। সুপ্রিম কোর্টের যে রায়টা বেরোলো আমি দেখেছিলাম ওই সময় তোমার কিছু বিরোধিতা ছিল। এটা একটা সোনার পাথর বটের মতো বিষয়। আমি নিজেকে যতদিন ধরে চিনি, যারা কমেন্ট করছেন তারা আমাকে ততদিন চেনেন না। যারা জানে যে আমাদের মধ্যে বন্ধুত্বের, এবং এটুকু বলতে পারছি হয়নি। যে পারে সে যে কোনো পরিস্থিতিতে পারে, আর যে পারে না সে কোথায় পারে। আসলে আমরা যা যা দেখছি সবই মায়া। সম্পর্কগুলো তো টিকছে না। তার মনে হয় প্রত্যেকের জীবনে জিজ্ঞাসা করেন তার মৃত্যুর সাথে এইভাবে শেষ হবে। আজকে আমার গেস্ট আমার ভীষণ পছন্দের মানুষ তথাগত মুখোপাধ্যায়। কথাটা রয়েছে আমাদের সাথে। আপনারা যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের অনেকের কাছে তথাদা দাদা, তথাদা বন্ধু, আবার কেউ তথা বলে ডাকেন। আমি এখানে প্রেফার করবো তথাগত বলেই ডাকতে, কারণ আমরা হয়তো সেম এজ। হ্যাঁ, একটা কথা শুরুতেই বলি, আমার ভাইজির বয়স 21। আচ্ছা, আমি আমার ভাইজি যখন 5 বছর বয়স, যখন আমাকে কি বলে ডাকবে এটা নিয়ে ডিসাইড করা হচ্ছে, আমি বলেছি আমার নামটা যখন আমার ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, আমার ওভারঅল আমার অ্যাপিয়ারেন্সটার জন্য নাম ধরেই ডাকবে, কাকা টাকা বলে কেন ডাকবে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো দাদি আমি হয়তো ডাকি, অফকোর্স আমার ছোটবেলার শিক্ষাতে, কিন্তু আমি এগুলোতে কোনোটাতেই বিশ্বাস করি না। ফলে তুমি অনায়াসে তথা তুই যাতে কমফোর্টেবল সেটা বলে ডাকতে। আচ্ছা, তো তুমি কি মানে তোমার ব্যক্তিগত জীবনেও তথাগত? না, আমি রিসেন্টলি একটা ভিডিও করছিলাম, সেখানে আমি বলছিলাম যে উনি যদি বুদ্ধ হন আমি বুদ্ধু। যাই হোক, শুরু করে তোমার জার্নিটা দিয়ে, মানে ইন্ডাস্ট্রিতে আসা, ছোটবেলা থেকে বড় হওয়া এবং তারপর ইন্ডাস্ট্রিতে আসা। আমার যখন এটা আমি বহুবার বলেছি, এখন আজকাল বলতে বলতে মনে হয় যে আমি নিজেকে আবার রিপিট করছি। আমার যখন 5-6 বছর বয়স, তখন আমি আমাদের ভিসিপি ছিল, ভিসিপি তখন জয়েন্ট ফ্যামিলি, কিংকং বলে একটা সিনেমা দেখছিলাম, এবং সেইটা যখন প্রথমবার দেখি আমি ওই ভিসিপিতে, তখন আমি ডিসাইড করি যে আমি সিনেমার সাথে যুক্ত হবো। আচ্ছা, এবার ছোটবেলায় তো ওইভাবে আলাদা করে সিদ্ধান্ত নিলাম জীবনে বড় হয়ে কি হবে। আমি বলতে আমি সিনেমা করবো, তো সিনেমায় কি করবো, চা দেবো, লাইট ইয়ে করবো, কিংবা ট্রলি ঠেলবো, এমন তো কিছু জানতাম না। তাই অভিনয় করবো, সারাদিন অভিনয় করে দেখতে পেতাম, তাই ভাবতাম অভিনয় করবো। কিন্তু সিনেমা করবো সেটা তখন থেকেই সিদ্ধান্ত বোধহয় হয়ে গেছিল, এবং আমি খুব কানেক্টেড ফিল করতাম, কারণ আমি আমার 3-4 বছর বয়স তখন আমি গল্প লিখতে পারি, মানে মাথামুন্ডহীন গল্প, অ্যাবসার্ড গল্প, কিন্তু আমি গল্প লিখি তখন থেকে আর কি। তো সিনেমায় আসাটা আমার মনে হয় যে আমার জন্য আগে থেকে এটা একটা প্রিডিসাইডেড সিচুয়েশন। আমাকে আলাদা আমি কোনো কিছু করিও নি, আমি এখনো আলাদা কিছু করতে পারবো না। হ্যাঁ, মানে কায়িক পরিশ্রমের কাজ করতে পারবো, মাল দেওয়া টাওয়া করতে পারবো অর্থ রোজগারের প্রয়োজন হলে, কিন্তু আমার মনে হয় না যে কোনো অন্য কোনো কাজ সেইটা আমাকে অতটা টানে। মানে আমার ছোটবেলায় লেখালেখি করতাম, শুক্তারা আনন্দমেলায় লিখতাম গল্প, কিন্তু সেই গল্প লেখা এখনো আমি ভালোবাসি গল্প লিখতে, ভাবতে, কিন্তু আমার মনে হয় সিনেমা বানানোটাই আমার প্রাইমারি কাজ। রামকৃষ্ণ মিশনে পড়ার অ্যাডভান্টেজ কি? রামকৃষ্ণ মিশনে পড়ার অ্যাডভান্টেজ হচ্ছে যে ছোটবেলাতেই বুঝে যাওয়া যে আসলে আমরা যা যা দেখছি সবই মায়া। আমাদের বেদ পড়ানো হতো, আমাদের ইন্ডিয়ান কালচার বলে একটা সাবজেক্ট ছিল যেখানে আমাদের বেদ পড়তে হতো, অফকোর্স আমাদের ছোটবেলায় বাচ্চাদের ভাষাতে, এবং সেই পরীক্ষায় যদি কেউ পাস না করে তাহলে তাকে ক্লাসে তোলা হতো না, ক্লাস 9 অব্দি। ওটা মাধ্যমিক সিলেবাসের মধ্যে নয় যদিও, কিন্তু ওতে পাস করতে হবে, সবাইকে ওটা করতে হবে, এবং আমাদের ক্লাসে ধ্যান করানো হতো। আমাদের অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল আমাদের প্রচুর। আমরা বিভিন্ন জায়গায় নাটকের শো করতাম, মানে আমার বন্ধুরা ছিল ফার্স্ট সেকেন্ড বয় থার্ড, মানে ওই 1 থেকে 5-এর রোল নাম্বারের যারা স্টুডেন্ট তারা আমার বন্ধু বান্ধব ছিল। আমার রোল নাম্বার শেষ দিকে থাকতো, কিন্তু ওরা 10টা প্রাইজ পেলে আমিও পেতাম বছরে 10টা প্রাইজ, সেখানে বন্ধুত্ব ছিল। কারণ আমি অন্যান্য বিষয় পেতাম, স্কুল থেকে ডিবেট করতে যাওয়া, অন্য স্কুলে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় নাম দেওয়া, কুইজ কম্পিটিশন প্রচুর প্রচুর যেতাম। এছাড়া নাটক করা, একক অভিনয় করা, ওয়াল ম্যাগাজিন করা, লিটল ম্যাগাজিনের এডিটর হওয়া। তো আমি যতটা আবারও মনে হয় যে আমি যে রাস্তাটা এখন অব্দি হেঁটে এসেছি, এটা একটা পাজলের একটা অংশ। পাজল এই কারণে, কারণ যখন ঘটনাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি তখন অনেক সময় মনে হচ্ছে কেন এটা আমার সাথে হলো, কিংবা কেন আমি এটা করলাম। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে ওইটা করেছিলাম বলেই তার পরবর্তী ধাপগুলো এক এক করে এগিয়েছে, এবং সাময়িকভাবে কিন্তু সেটা আমার ভুল বলে মনে হয়েছিল, কিংবা মনে হয়েছিল যে আমার ভুল সিদ্ধান্তে আমি অনেক বড় বেশি ক্ষতি করে ফেললাম। পাজল তো তাই হয়,
পাজলের কোন অংশটা জিগসো পাজল, জিগসো পাজলের কোন অংশটা কোন পিসটা জুড়ে একটা ছোট্ট পিস যখন তুমি লাগাচ্ছ তুমি জানো না যে কোন বিরাট ছবিটা কমপ্লিট হচ্ছে। তো আমার মনে হয় যে ছবিটা প্রত্যেকের জীবনটাই জিগসো পাজল। আমার মনে হয় প্রত্যেকের জীবনে জিগসো পাজলটা তার মৃত্যুর সাথে এইভাবে শেষ হবে। আচ্ছা, এটা শুনতে শুনতে মনে হলো যে কি হবে বা যেটা হচ্ছে সেটা পরবর্তী ক্ষেত্রে তুমি বলছো যে তুমি গিয়ে দেখছো যে হওয়াটা দরকার ছিল, তাই হয়েছে। ঈশ্বরে বিশ্বাস করো? প্রকৃতি ঈশ্বর, মানে তুমি ঈশ্বর, গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, এরা সবাই ঈশ্বর। এটা ছোটবেলায় খুব একটা সহজ ব্যাখ্যা ছিল যে ঈশ্বর নিজেকে আস্বাদন করার জন্য দুই হলেন। তো এখানে আমরা যারা এখানে রয়েছি, লিভিং এবং নন লিভিং যারা রয়েছে, তারা সবাই ঈশ্বর, আমরা একেরই অংশ, বহু ভালো রয়েছে। মানে তোমার তো যেহেতু রামকৃষ্ণ মিশনে মানে পড়েছো সেগুলো জিজ্ঞেস করছে, ওখানে এইভাবে এটা কি বলা হতো বা এইভাবে কিছু শেখানো হতো? এটা আমি যেটা বলছি উপনিষদের মূল কথা। আমি বলছি দর্শনটা, ওখানকার দর্শনটা, মানে যখন একদম পুরী অবস্থা থেকে ফোটা। অনেকে আছে মূর্তি পুজো বিশ্বাস করেন, আচ্ছা, আবার অনেকে আছে মূর্তি পুজো বিশ্বাস করেন না। আমি যে বাবা মাকে পেয়েছি ঘটনাচক্রে, যাদেরকে পেয়েছি এবং যে স্কুলে বড় হয়েছি, সেখানে একটা ব্যাপারের উপর জোর দেওয়া হয়েছে, ভিন্নতাই সত্য এবং সেই ভিন্নতা নিয়েই কোএক্সিস্ট করতে হবে। তুমি বলবে মূর্তি ঠিক, আমি বলবো নিরাকার ঠিক, ও বলবে না পাথরের ঈশ্বর রয়েছে, কেউ বলবে কুকুর ঈশ্বর রয়েছে। যে যার মতো করে ঈশ্বর খুঁজে নেন। ঈশ্বরটা একটা চমৎকার সুন্দর ধারণা, এই ধারণাটা তোমাকে আরো উন্নত হতে সাহায্য করে। যে যেটা যদি উন্নত হতে চায় সেটাই পথ, ওই যত মত তত পথ। কুকুরের কথা বললে বলি, এই তোমার মানে এই পেট লাভটা নিয়ে আলাদা করে তার বলার এখানে জায়গা নেই, সবাই আমরা সবটাই জানি মোটামুটি। কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়টা বেরোলো, আমি দেখেছিলাম ওই সময় তোমার কিছু বিরোধিতা ছিল, কেন মনে হচ্ছে সুপ্রিম কোর্টের রায়টা সঠিক নয়? সুপ্রিম কোর্টের রায়টাতে বিরোধিতা ছিল না, বা সুপ্রিম কোর্ট যে রায়, আমি একটু পরিষ্কার করি, সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল সেই রায়টা হচ্ছে যে কুকুরের রাস্তায় অবহেলিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, ওদেরকে সুন্দর বাড়ি করে সে সুন্দরভাবে রাখা। এবার এইটা একটা সোনার পাথর বটির মতো বিষয়। ভারতবর্ষে এই মুহূর্তে কুকুরদের যে অবস্থা, এবং ধরো যদি প্রপার নিউটার করা হতো কুকুরদের, তাহলে এই সংখ্যাটা এত বাড়তো না। তার মানে গভর্নমেন্ট পলিসি নিয়েছে বিভিন্ন রাজ্যে, এবং সেই টাকাটা মাঝখান থেকে আমরা খেয়ে গেছে। ফলে কুকুরদের ভ্যাকসিনেশন, নিউটার এগুলো প্রপারলি হয়নি, কুকুরের সংখ্যা এতটা বেড়ে গেছে। এখন আবার কয়েক কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা স্যাংশন করতে হবে বিভিন্ন রাজ্যে ওদের জন্য একটা সুন্দর শেল্টার তৈরি করার জন্য। আমাদের এখানে রাজপুরের ছায়া রয়েছে, সুন্দর এনক্লোজার করে কুকুরদের রাখা, ঘোড়াদের রাখা, উটেদের রাখা, কোনো ডোনেশন নেন, হয়তো ডোনেশনের লোক আছে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে ডোনেশন নেন না। তুমি যে একটা ভিউজ জিনিস চলছে, হ্যাঁ, তো সেটা করতে একটা হিউজ খরচা। ধরো ওইটা একটা ছায়া আছে রাজপুরে, এরকম আরো 50টা ছায়া তৈরি করতে হবে, তার টাকা গভর্নমেন্টকে দিতে হবে, এবং সেই গভর্নমেন্টের টাকাটা আসলে বিভিন্ন আমলাদের মধ্যে দিয়ে, যে আমলারা প্রিভিয়াসলি কুকুরদের ভ্যাকসিনেশনের টাকাটা মেনে দিচ্ছে। তাহলে গোটা দেশে কুকুরদেরকে এটা করা সম্ভব? এই রায়টাই তো একটা মানে বোকা রায় আমার মনে হচ্ছে। এখানে দুর্নীতি হচ্ছে। দেখো, দুর্নীতি তো একটা প্র্যাকটিস, যেটা ভারতবর্ষের অধিকাংশ বাড়িতে এখন প্র্যাকটিস হয়। এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল, এটা আমি বহুবার বলেছি, কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি দুর্নীতির সাথে যুক্ত বলে সবাই যুক্ত এমনটা নয়। এখন যে কোনো বাড়িতে ঘুষ দেওয়াটা, কথা বলাটা নর্মাল। আগে যখন বাড়িতে আমার ছোটবেলায় দেখেছি কেউ ঘুষের কথা বলছে, তার দিকে খুবই খারাপ ভাবে তাকানো হতো, তার দিকে তাকানো হতো এমন ভাবে যেন সে খুব গভীরত কাজ করেছে। এখন যদি মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ করাতে হয়, বাড়িতে এসে সেই লোকটি, বাড়ির কিংবা মহিলাটি গর্বের সাথে বলে যে ওখানে ঘুষ দিয়ে দিয়েছে, ওরা 10,000 টাকা দিতে হলো, কাজটা হয়ে যাবে। এই ঘুষ নেওয়া ব্যাপারটা জবে থেকেই ওপেনলি খুব গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিংবা যখন আমি পুলিশকে দেখি রাস্তায় রাত্রিবেলা কোন একটা বেলাইনে থাকা লরি, পুলিশটা লরিটাকে না আটকে হাতটা বাড়িয়ে দিচ্ছে, সেটা কোনো একটা নর্মাল রিচুয়ালে পরিণত হয়। তাই আমরা সেই মানুষটাকে বোধহয় ঘৃণা করতে ভুলে গেছি, যে মানুষটা অন্যের টাকা মেরে নেয়, যে মানুষটা ঘুষ দেয় এবং ঘুষ নেয়, তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি। ঠিক যেভাবে একটা আঁকা মাস্টারকে সম্মান করতে ভুলে গেছে, ঠিক তেমন ভাবে একটা ঘুষ নেওয়া লোককে ঘৃণা করতে ভুলে গেছে। তাহলে তো মানে তুমি যেটা বলছো যে পলিটিক্যাল দলগুলোকে দোষ দেওয়ার আগে আমাদের নিজেদের আগে দোষ দেওয়া উচিত। চ্যারিটি বিগিনস এট হোম। পলিটিক্যাল দলগুলোতে কারা আছে? তোমারও আমার বাড়ির লোকজনই তো আছে। আমাদের তারাও তো সাধারণ মানুষ, তারা তো একদম সাধারণ মানুষ ছিলেন, এবং একটা পরিবার থেকে ওখানে গেছেন, সেখান থেকে তিনি কি ভ্যালু শিখে গেছেন, নিজের স্কুল থেকে কি শিক্ষা নিয়ে গেছেন। পলিটিক্যাল একটা দলে তুমি দেখবে 70টা লোক করাপ্টেড, 30টা লোক ভালো। এই যে 30টা লোক ভালো, তারা তো সাধারণ লোক। আবার যে 70টা লোক করাপ্টেড, তারাও তো সাধারণ লোক। তারা পলিটিক্সটাকে প্রফেশন হিসেবে বেছেছেন এবং পলিটিক্সে জয়েন করেছেন, কেউ দেশ সেবার জন্য, কেউ টাকা সেবার জন্য, যার যার সেবার দরকার আছে।
আবার যখন তুমি তোমার লোকাল লোকাল পাড়াটাকে দেখছো, তুমি পাড়ার সেই বিধায়ক কিংবা তোমার পাড়ায় একটা নতুন ফ্ল্যাট হচ্ছে, সেই ফ্ল্যাটের জন্য যখন তুমি ঘুষ নিচ্ছ, সেটা তো তোমার নিজস্ব ব্যক্তিগত চয়েস, তার জন্য পার্টি এসে দেখছে না। কিন্তু হাইকমান্ডকে তো টাকা পাঠাতে হচ্ছে। হাইকমান্ডকে টাকা পাঠাতে হচ্ছে, সেটা কি ফরম্যাটে? আমি বলছি এই যে ধরো আজকে একটা পাড়ায় একটা গুন্ডা আছে, সেই গুন্ডাকে সবাই ভয় পায়, কিন্তু এই 100টা লোক যদি গুন্ডা গুনতে দাঁড়ায়, তাহলে গুন্ডা 1 মিনিটও দাঁড়াতে পারবে না। তাহলে কেন দাঁড়াচ্ছে না? কারণ মানুষ আসলে ক্ষমতা বলে কিছু হয় না, মানুষ এটা বোঝে না। আমাদের যেহেতু শিক্ষার আলো থেকে বহুদিন ধরে দূরে রাখা হয়েছে, ক্ষমতা একটা ধারণা, যে আমাকে দেখে কারণ মনে হতেই পারে যে এ 10 জনকে মারতে পারবে, হতে পারে আমি একটা খুব ভীতু লোক, আমি 10 জন মশাকে হয়তো মারতে পারি। ক্ষমতা আসলে একটা ধারণা, যেটা আমরা বিশ্বাস করতে ভালোবাসি কিন্তু আমাদের ফিট করানো হয়। তো আমি বলছি এই ক্ষমতার ধারণাটাকে আগে ভাঙতে হবে, তার জন্য শিক্ষা প্রয়োজন, সুশিক্ষা। শিক্ষা মানে লিটারেসি নয়, শিক্ষা মানে যে শিক্ষা যাপনে প্রভাব ফেলবে। আমি রামকৃষ্ণ মিশনের কাছে কৃতজ্ঞ, যেমন মিশনের বহু বন্ধু বান্ধব আমরা যেটুকু শিক্ষা পেয়েছি সেটুকু আমরা যাপনে প্রয়োগ করতে পেরেছি এখানে রামকৃষ্ণ মিশন। এডুকেশন সিস্টেম তো সেই হীরক রাজার দেশের মতো ব্যাপার আর কি এখন এই মুহূর্তে হয়েছিল এতগুলো বছর। তো শিক্ষা সবার আগে যে কোনো শাসকের মানে লক্ষ্যই হয় শিক্ষাকে আগে শেষ করো, তাহলে একটা গোটা জাতিকে শেষ করা সম্ভব। মানুষ মানে মানুষের এতদিন লাগলো কেন, মানে এই বদলটার জন্য এতদিন লাগলো? আমার মনে হয় মানুষের কাছে চয়েস, এটা কিন্তু পার্টির সংখ্যাতে চয়েসটা নয়। হ্যাঁ, তোমার সাথে একটু কথা হচ্ছিল অফ রেকর্ড, সেখানে যেটা আমাদের বিষয় ছিল যে তুমি বলছিলে অন্য একটা রাজ্যের কথা যেখানে দুটোই পার্টি আছে, একবার এ আসে একবার ও আসে। আমি বলছি এটা না, আমার যদি মনে হয় যে একজন বসে আছে ক্ষমতায় এবং পাশের জন এলে একই হবে, বরং খারাপ হতে পারে। এতদিন পারসেপশন তাই ছিল, এখন পারসেপশন পাল্টেছে, এখন মনে হচ্ছে বাবা এত খারাপ হচ্ছে, তাহলে এলে কত খারাপ হবে। মানে আমি যদি একটু মানে সহজ করে বলি ব্যাপারটা, যে এতদিন তো 1500 টাকা পাচ্ছিলাম, যদি 3000 টাকা না পাই তাই ওটাই থাকা না। আমি বলছি শুধু 1500 টাকা 3000 টাকা, আমি উদাহরণ, একদম ঠিক বলছো, একদম ঠিক বলছো। যখন থেকে ধরো ভোটার, এই যে ভোটারদের টাকা দেওয়া, এটা তো একটা ক্রয়, এই ক্রয়টা যখন থেকে শুরু হয়েছে, একটা ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে আমাদের রাজ্যে, যে আমি একটা ডেমোক্রেসিতে বাস করে আমি টাকা দিয়ে ভোটার কিনছি। এই আইডিয়াটাই তো আমাদের একটা ভয়ঙ্কর রকম ধাক্কা দিচ্ছে। তাহলে ডেমোক্রেসি নেই, মানে কালকে একটা কোনো শিল্পপতি কোনো পার্টিকে যদি ব্যাকআপ দেয়, তার মানে সেই পার্টি বলে ভাই তোকে 10,000 টাকা করে দিচ্ছে, এবার সবাই বলবে তাহলে 10,000 টাকা সেই পার্টি যেহেতু। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আগে আমাদের পলিটিক্যাল পার্টি ইত্যাদি ইত্যাদি এদের সমালোচনা না করে, কারোর সমালোচনা না করে নিজের দিকে তাকাতে হবে। অ্যাজ অ্যাবাভ সো বিলো, অ্যাজ উইদিন সো উইদাউট। সিস্টেমের বাইরে গিয়ে কি করে ভাববে? মানে তুমি তো ঘুম থেকে উঠে ব্রাশটা করবে, সেখান থেকে তোমার এটা সিস্টেমের বাইরে নয়, প্র্যাকটিসটা না। আমরা আসলে অন্যের দিকে আঙুল তুলতে ভালোবাসি বলে, ধরো তুমিও, ধরো একটা সাধারণ লোক, তুমি না, একটা সাধারণ লোক ক্ষমতাশালী। কিভাবে ক্ষমতাশালী? সে তার বাড়িতে তার 2 জন হাউসমেট আছে, রাইট, তার বাড়ির নিচে একটা সিকিউরিটি গার্ড আছে, তার কাছে সে তো ক্ষমতাশালী। এই হাউসমেট যখন বলছে দিদি আমার না 2 দিন ছুটি লাগবে, তখন সে বলবে হ্যাঁ ছুটি 2 দিন, কি করে দেবো তোকে 2 দিন ছুটি? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই ভদ্রলোক অথবা ভদ্রমহিলা যখন 2 দিন ছুটি দিতে পারছেন না, তিনি এখানে চাকরি করেন, সেখানে উনি 2 দিন ছুটির অ্যাপ্লিকেশন করে না পেলে উনি কিন্তু গালাগাল দিচ্ছেন। হিপোক্রেসিটা এইভাবে রান করছে। আমরা একবারও ভাবছি না যে ভাই ওর তো এমনি জাস্ট কোনো কারণ নেই, এমনি বাড়িতে ঘুমোবে তার জন্য 2 দিন ছুটি চায়। এটা আমরা ভাবতে পারছি না কিন্তু আমাদের হাউসমেটের ক্ষেত্রে, কারণ আমাদের খাটতে হবে। আমার সিকিউরিটি যখন বলছে 500 টাকা বাড়ান দাদা, তাই না 500 টাকা বাড়ানো, বাজারের জিনিসের দাম দেখেছো? অথচ আমার অফিস আমাকে যখন 10 টাকা ইনক্রিমেন্ট করছে না, আমি কিন্তু হয়ে যাচ্ছি অফিসের বসের উপর, অথচ আমি সেম জিনিস করছি আমার সিকিউরিটি গার্ডের সাথে। আগে ছোট ছোট ক্ষমতার যে জায়গাগুলো, সেগুলোকে ঠিক করতে হবে, সচেতন হতে হবে। এইটা কথা মতো মনে হয় তোমার যে সমবন্টন সম্ভব আমাদের সমাজ ব্যবস্থা? না, মানে সেটা হওয়া উচিত। সমবন্টন সম্ভব কিনা, হওয়া উচিত অনুচিতের জায়গায় আমি যাবো না, কারণ উচিত অনুচিতটা তো খুব মরাল পুলিশিং হবে, আমি মরাল পুলিশিং করতে পারবো না। কিন্তু আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের, যারা যারা পৃথিবীতে জন্মাচ্ছে, একটা সরকার, একটা সুস্থ সরকার, ধরো আজকে নর্ডিক কান্ট্রি গুলোতে যে অবস্থা আমি ধরি, হ্যাঁ, আমার অনেক বন্ধু, আমার এক বন্ধু রিতম বলে কোপেনহেগেনে থাকে, তো আমি বলতে চাইছি আমার আরেক বন্ধু তিতাস বলে জার্মানিতে থাকে। তো তুমি যদি ওদের ওখানকার সিস্টেমটা দেখো, একটা প্রাণ যে জন্মাচ্ছে তার বেসিক স্বাস্থ্য, শিক্ষা, বাঁচার ধরন, খাবার দাবার, এইটা গভর্নমেন্ট সুরক্ষিত করে রাখছে। সে কাজ করুক না করুক, মানে আমার কোপেনহেগেনে যে বন্ধু থাকে, তার যদি কেউ চাকরি যায়, গভর্নমেন্ট তার মৃত্যু অব্দি তাকে তার যে লাস্ট স্যালারি সে যা পেতো তার 90% গভর্নমেন্ট তাকে দেবে। অনেকে আর্গুমেন্ট করবেন যে ওখানে জনসংখ্যা কম তাই দিতে পারছে। এটা জনসংখ্যার বিষয় নয়, এটা পলিসির বিষয়। আমাদের দেশে যারা শিল্পপতি, যা টাকাই যখন মন্ত্রীদের বাড়ি যখন ধরা পড়ছে, এখন দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় দেখা যায়, যত কোটি কোটি টাকা উদ্ধার দেখা যাচ্ছে, সেই কোটি টাকা যদি ভাতা হিসেবে রেখে দেওয়া হতো, যে যে জন্মাবে, যার রাস্তায় যার বাস, তাকে আমরা একটা সুস্থ জীবন দেবো,
এই হিসেবেও যদি দেখা যেত যে একটা জায়গা আছে যেখানে যেমন ধরো মা ক্যান্টিনের মতো 5 টাকায় ভাত দিন পাওয়া যায়, 5 টাকায় ভাত মাছ পাওয়া যাচ্ছে, এরকম রাজ্যের বিভিন্ন জায়গায় যখন হয়ে উঠবে তখন সাধারণ মানুষের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বেসিক প্যারামিটারে এটা যখন সুরক্ষিত হবে তখনই কিন্তু মানুষ আরো 4টে জিনিস নিয়ে ভাবতে শিখবে। তোমার ভাববার জন্য আগে তো পেটের খিদে মেটাতে হবে, পেটে খিদে নিয়ে তুমি তো ভাববে না, খিদের চলে তুমি তো মানুষও খেয়ে নেবে তখন একটা। আমি সমবন্টন করে এই কারণে বললাম যে আমার মেধা আছে, আরেকজনের মেধা নেই, দুজনে তো একই রকম মানে প্রোডাক্টিভিটি থাকবে না, এটা তো স্বাভাবিক কথা। এখন মেধা স্বভাব হলো প্রকাশ করা, হ্যাঁ, প্রোডাক্টিভিটি থাকবে থাকবে না থেকে বড় কথা যে মেধাবী সে সবসময় চেষ্টা করবে প্রকাশ করতে। একজন মেধাহীন মানুষ সে 3টে দুপুর ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে নিশ্চিন্তে, তার কোনো কিছু যায় আসবে না, আমি তো ঘুমোতে ভালোবাসি বলতে পারবো। কিন্তু একজন মেধাশীল মানুষ তার প্রত্যেক মুহূর্তে মনে হবে যে ঘুমিয়ে কতটা সময় নষ্ট হয়ে গেল আমার, কেমন? তো আমি বলছি ওই সমবন্টনটা তুমি শুধু অর্থের নিরিখে দেখছো, আমি দেখছি কাজের নিরিখেও। কারণ যে বেশি কাজ করবে সে তো বেশি অর্থ পাবেই এমনিতে। তার যে মেধাবী মানুষ সে তো আরো 5টা জিনিস করতে চাইবে তা অবসর সময়তেও। মানে আমি বলতে চাইছি ধরো যিনি মেধাবী, ধরো একটা 10টা 5টা কাজ করেন, তিনি দেখবো আবার থিয়েটারও করতে যাচ্ছেন, আবার সঙ্গীত বাজে গিটার শেখেন, তাকে তো বলেননি, তার তো আর্থিক রোজগার ওখান থেকে হয়ে যাচ্ছে, থিয়েটার করে পয়সা টাকা এবং থিয়েটারে চাঁদা দেয় সে। তো মেধার স্বভাবই হলো এটা যে সে নিজেকে প্রকাশ করতে চাইবে বিভিন্ন ভাবে, সে যে স্তরে যেখানেই থাকুক না, রাস্তায় থাকলেও প্রকাশ করতে চাইবে। তার প্রকৃষ্ট উদাহরণ এবং আইডিয়া এক্সাম্পল চার্লি চ্যাপলিন, তিনি রাস্তা থেকে বাস্তবিক উঠে এসেছেন এবং সোশ্যাল মিডিয়ার প্রমোশন ছাড়া। এই সোশ্যাল মিডিয়ার কথা বলছো, সব থেকে বেশি কাটাছেড়া তো হয় সেলিব্রিটিদের জীবন নিয়ে, তো তোমার সাথে নিশ্চয়ই অল্প বিস্তার হয়েছে। প্রচুর প্রচুর। আচ্ছা, হ্যান্ডেল করো কি করে? মানে রাগ হয় না, বিরক্ত লাগে না? আমার রাগ হয় না, তার একটা বড় কারণ আমি সবসময় বিশ্বাস করেছি যে আমি নিজেকে যত দিন ধরে চিনি, যারা কমেন্ট করছেন তারা আমাকে ততদিন চেনেন না বোধ হয়। তো আমার বাবা মা অতটা আমাকে চেনেন না, আমরা প্রত্যেক, আমি শুধু আমার কথা বলছি কেন, সবাই তাই। তো সেখানে দাঁড়িয়ে আমি যদি কোথাও সমর্পণ করি সেটা প্রকৃতির কাছে। তখন আমি নিজে একটা ব্যাপার জেনেছি একজন বিখ্যাত দার্শনিকের মতোই, যে আমি এটা জেনেছি যে আমি কিছু জানি। তো যারা বলছে আমার বিশ্বাস তারাও কিছু জানে না। আর এই সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে গিয়ে মনে পড়লো যে সম্প্রতি রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অনেকগুলো বিষয়ে দেখছিলাম, মানে ওই আমরা যারা সবসময় আর কি মানে ফেসবুক ইনস্টায় থাকি, তো অনেককে নিয়ে কাটাছেড়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি এক্ষুনি পদত্যাগ করুন বলে লীনা গঙ্গোপাধ্যায় করছে, মানে চাপা বলা হয়েছে ওনাকে, ওনার কি করণীয় এখানে, তুমি কি করবেন? প্রথম কথা, লীনাদি আর অরুণোদয় এরা দুজনেই আমার কাছের মানুষ ছিল। তুমি যদি গোটা ঘটনার প্রেক্ষিতটা দেখো, আমি কাউকে নিয়ে কোনো, কারণ অরুণোদয় আমার যে ইন্ডাস্ট্রির বন্ধু বলতে যা বোঝায়, বন্ধু মানে রোজ দেখা করা নয়, আড্ডা মারা নয়, কিন্তু ব্যক্তিগত কথা শেয়ার করার একটা স্পেস, বিশ্বাসযোগ্য যে 2-4 জন ছিল কিংবা আছে, তাদের মধ্যে অরুণোদয় একজন। আমার সাথে 18 বছরের অ্যাসোসিয়েশন, কেমন? আচ্ছা, আমি যেদিন করে বাড়িতে গিয়েছিলাম আমি মিডিয়ার সামনে হাত জোর করে বলেছিলাম যে আমার মৃত্যু নিয়ে কিছু বলার থাকে না। মৃত্যু নিয়ে আমি কি বলবো, তার শূন্যতা নিয়ে কথা বলতে পারি, আমি ওর সাথে কাটানো সময় নিয়ে কথা বলতে পারি। এবং যারা জানে যে আমাদের মধ্যে বন্ধুত্বের, একসাথে কাজ করেছি, একসাথে মেকআপ রুমে কাটিয়েছি, সেটা আমার সবসময় মনে হয়েছে যে এটা পুলিশ তদন্ত হচ্ছে। যদি কোনো বিষয় থাকে যেটা গোপনীয়তা, যে 3-4 রকমের স্টেটমেন্ট কেন এলো, সেগুলো আমি কিছুটা জানি। কিন্তু আমি দুজনকেই যতটুকু চিনি তাতে আমার এই দেখাটুকু থেকে, আমার ক্ষুদ্র দেখা, হয়তো আমি ভুল দেখা, তাও আমি বলতে বাধ্য হচ্ছি এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হওয়া সম্ভব নয়। অরুণোদয় একজন খুবই প্যাশনেট অভিনেতা এবং লীনাদির সাথে অরুণোদয়ের খুব ভালো সুসম্পর্ক। কিন্তু প্রেস কনফারেন্সে যে ইউনাইটেড ইন্ডাস্ট্রিকে আমরা দেখলাম, আদতে কি অতটাই ইউনাইটেড ইন্ডাস্ট্রি? কোন ইউনাইটেড ইন্ডাস্ট্রিকে দেখলে? সবাই একসাথে বসে রয়েছেন, মাথা থেকে শুরু করে হাত পা সবাই। না, আমি বলছি সেই যেটা তুমি ইউনাইটেড ইন্ডাস্ট্রি বলছো সেটা দেখো সবাই বার্তাটা দেওয়ার চেষ্টা হয়েছে যে আমরা সবাই একটা পরিবার, কিন্তু সত্যি কি পরিবার ইন্ডাস্ট্রি? পরিবার যদি হতো আজকে তাহলে এতগুলো অভিযোগ যখন হচ্ছিল তখন তো প্রাক্তন ফেডারেশন সভাপতি তারাও ছিলেন, ঠিক? তো তার বিরুদ্ধে আজকে পার্টির ক্ষমতা বদলায়, তার বিরুদ্ধে বিষোদ্গার, এত মানুষের ঘৃণা যারা কাজ করতেন তারই আন্ডারে, সেটা প্রমাণ করে দেয় যে ওটা ওই বিষয়টা, ওই ইস্যুটা একটা ফ্যামিলি, বুঝতে পারছো? স্পেসিফিক ইস্যুতে যে ইস্যুটা নিতে যাবে তখনই ফ্যামিলি আবার আলাদা হবে, তখনই জয়েন্ট ফ্যামিলি আবার নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হবে। ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে এত যে অভিযোগগুলো সামনে এসেছে,
মানে যা রটে তার কতটা ঘটে। আমি শাসকপন্থী, আমি কাজ পাবো, আমি শাসকপন্থী নই তাই আমি কাজ পাবো না, বা আমি কোনোদিন বিরোধিতা করেছি আমি কাজ পাবো না। মানে অভিনেতার সঙ্গে বা অভিনেত্রীর সঙ্গে এটা হওয়া তো সঠিক নয় কখনোই। লাস্ট কিছু বছর ধরে এটা হচ্ছিল, কিন্তু এইটা এই মানে এটা তৈরি হলো কেন, এই হওয়াটা তৈরি হলো কেন? তৈরি হলো কারণ মানুষ প্রতিবাদ করে না। কারণ এরা যখন ক্ষমতায় প্রথমবার এসেছিলেন, টিএমসি শাসক দল, এবং তারা কাজ করার চেষ্টা করছিলেন, তখন এই ভদ্রলোক, এই স্বরূপ বিশ্বাস এবং উনি তখন ফেডারেশনে যোগ দেন। তখন কেউ প্রতিবাদ করেননি যে আপনি তো ফেডারেশনের লোক নন, আপনি তো টেকনিশিয়ান নন, আপনি যোগ দিচ্ছেন। কেউ প্রতিবাদ করেন না, মাথা হাত পা কেউ যোগদান করেনি। তারপরে উনি ইন্টারফেয়ার করতে শুরু করলেন, কোন ধরনের মেকআপ ম্যানদের নেওয়া যাবে, কোন হেয়ার ড্রেসারকে নেওয়া যাবে, সেটা উনি বলতে শুরু করলেন। তখনও কেউ প্রতিবাদ করেন। 5 বছর কেটে গেল, তারপরে উনি একটু একটু অভিনেতাদের মোল্ড করা শুরু করলেন। আমার মনে আছে ইনারেস আন্দোলনের সময় রাত্রিবেলা যখন পুলিশ হামলা চালিয়েছিল, আমরা তখন স্বাস্থ্য ভবন ঘেরাও করেছি। না, এনআরএস মানে কুকুরদের যে তখন উনি আমাকে ফোন করে বললেন যে তোমরা ওখান থেকে সরে যাও। আমি বলেছিলাম সরবো না, আমার ইস্যু যতক্ষণ না শেষ হবে, যতক্ষণ না মেয়েগুলোর নার্সিং কেরিয়ার বন্ধ হবে, ততক্ষণ অব্দি আমি সরবো না। উনি আচ্ছা ঠিক আছে বললেন। তারপর রাত্রিবেলা পুলিশ এলো, তারপর পুলিশ যা লাঠি চালালো ইত্যাদি করলো। কিন্তু এরকম অনেক অভিনেতা ছিল যাদের কাছে ওনার ফোনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ক্ষমতার প্রতি বিশ্বাস, যে ক্ষমতাটা ও ভাবছে যে ও খুব ক্ষমতাশালী লোক, তাকে বিশ্বাস করছে। এটা হলো 2000, এরপরে হলো 2021-এর ভোট। এই 10টা বছর কেটে গেল। প্রথমে ছিল ছোট ছোট মেকআপ ম্যান, হেয়ার ড্রেসারদের কন্ট্রোল করা, তারপরে অ্যাক্টরদের কন্ট্রোল করা। এরপর 2021 থেকে ব্যান। আমি যা চাইবো সেটাই হবে। কোন সিনেমা নন্দনে চলবে, কোন সিনেমা নন্দনে চলবে না, কোন সিনেমা আধা পাবে, কোন সিনেমা আধা পাবে না, কোন সিনেমার ডিস্ট্রিবিউশন প্রপার ডিস্ট্রিবিউশন হবে, কোন সিনেমা হবে না, সেটা সবটাই ক্ষমতায়। কারণ মানুষ তো, ক্ষমতার তো কোনো শেষ নেই, লোভের তো কোনো শেষ নেই। তো যে মানুষটা ক্ষমতায় বসে আছেন তিনি তার ব্যালেন্স করে ক্ষমতার ব্যবহার করবেন, তার যেটা সকালবেলা উঠে ঠিক মনে হবে। নন্দনে তো তোমার ছবিও, হ্যাঁ, আমরা ভটভটির সময় সেকেন্ড উইক নন্দন পেয়েছিল। ভটভটির সময় তো শোই দিচ্ছিল না কোন আইনক্স, যেহেতু সেই সময় একটা বড় এসবিএফ এর ছবি রিলিজ ছিল। তো এসবিএফ এর ব্যোমকেশের রিলিজ ছিল বোধহয়, আরো দুটো ছবি কি সব রিলিজ ছিল, কোনো শোই দিচ্ছিল না। নন্দন সেকেন্ড উইক থেকে দিয়েছিল। পারিয়ার সময় অনেক লড়াইয়ের পর নন্দন দিয়েছিল। নন্দন 2 বোধহয় দিয়েছিল আমার মনে, হ্যাঁ নন্দন 2 দিয়েছিল। আর আসার সময় নন্দন দেয়নি, বলা হয়েছিল প্রদর্শনযোগ্য নয়। আমি যখন ফোন করেছি, নন্দনের যিনি হেড ছিলেন, ভদ্রমহিলার নাম আমি ভুলে গেছি, এবং ওই মিস্টার চাকি, উনি বলেছিলেন যে প্রদর্শনযোগ্য না। তুমি নাম করে করে যে এখন যাদের কথা বলছো, সরকার বদলে গেছে বলে? কিন্তু প্রাবেন্দ্রপুরের সাথী কিন্তু তারও কথা বলেছে। আমি বলছি আর কি, মানে এখন এই যে মানে ওপেন বলছো সেটা কি সরকার বদলে গেছে? সেটা আমার পুরনো ইন্টারভিউ থেকে বুঝতে পারবে। আমি পুরনো ইন্টারভিউতে নাম করেই বলেছি, কারণ আমার তো কোনো পার্টির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার যখন দরকার পড়েছে আমি টিএমসি বিভিন্ন নেতাদের ফোন করে কুকুরদের রেস্কিউর ক্ষেত্রে যেখানে অত্যাচার হচ্ছে হেল্প নিয়েছি। একদম সায়নী, মিমি, অদিতি মুন্সি, জুন, কার কথা আমি আমার যত চেনা আছে, মহামৈত্র, সবাই হেল্প করেছেন। আবার এখন যখন বিজেপি ক্ষমতা এসছে, আমি কুকুর বেড়াল গরু যেখানে মানে অত্যাচার দেখবেন ওনাদের হেল্প নেব। বেশ, একটু এবার মানে তোমার কাজের জায়গায় আসি। সেটা হচ্ছে পরিচালক হিসেবে না মানে অভিনেতা হিসেবে তুমি স্বাচ্ছন্দ্য বেশি কোনটা? আমি পরিচালক হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য পাই। তবে আমার মনে হয় দুটো কোনোটাই আমি খুব একটা কিছু করে উঠতে পারি। তার কারণ হচ্ছে যে আমার আজকাল মনে হয় আমি এখন অব্দি যা অভিনয় করেছি, যা বানিয়েছি, সেটা কোনোটাই হয়নি। আমি চেষ্টা করবো আগামী দিনে হওয়ানো, বাট আমি আসলে খুঁজছি, বুঝলে না? আমি এই মুহূর্তে তোমার শব্দে হয়তো বোঝাতে পারছি না, কিন্তু আমি খোঁজার চেষ্টা করছি যে কি খুঁজছো। প্রশ্নটাই তো আমি চাই, আমি তো উত্তর চাইনি। আচ্ছা, আমি তো প্রশ্নটাই চাই যে আমি কি খুঁজছি, কিন্তু আমি বুঝতে পারছি আমি খুঁজছি। কিন্তু কি খুঁজছি এটা আমি তোমায় বলতে পারবো সঠিক করে। এবং এটুকু বলতে পারছি হয়নি। মানে আমি জাস্ট 2 দিন আগে 41-এ পড়লাম। তো এই তোমায় বললাম যে আমি বুঝতে পেরেছি আমি কিছুই জানি না, এতদিন ধরে এটাই জেনে গেছি। এখন আমাকে খুঁজতে হবে যে আমি আসলে কি খুঁজছি। আমি বলছি ভালো শিল্প করার জন্য, সেটা সিনেমা হোক কিংবা কবিতা লিখতে খাতা পেন লাগে, সিনেমা লিখতে ক্যামেরা তাই লাগে। আবার শুধু একটা ক্যামেরা দিয়েও হয়েছে, আর এখন ক্যামেরা খুব ইজিলি অ্যাভেলেবেল, একটা খাতা পেনের মতোই অ্যাভেলেবেল। যে পারে সে যে কোনো পরিস্থিতিতে পারে, আর যে পারে না সে কোথাও পারে না। যে অভিনেতারা বা অভিনেত্রীরা যাদেরকে বেশি সুযোগ পেতে আমরা দেখি, মানে কম দেখেছি আর কি, যারা সুযোগ পান না বা যাদেরকে ব্যান করে রাখা হয়েছিল, এই ব্যান পিরিয়ডটায় এখন হয়তো অনেকে ব্যান উঠবে, আগামী সরকারে হয়তো হবে, সেটা জানি না, আমরা আশা রাখি সেই। তো যারা ব্যান ছিলেন এতদিন,
তোমার কি মনে হয় যে তারা নিজেরা চেষ্টা করে কিছু করতে পারতেন এই খাতা পেনের মতো ক্যামেরা জোগাড় করতে? দেখো, আমি সেটা তোমাদের চয়েস। এবার প্রত্যেকটা মানুষ আমি করতে পারতেন কারোর ক্ষেত্রে চাপাতে পারি না। আমি নিজেরটুকু বলতে পারি, হ্যাঁ অন্যরা, কারণ প্রত্যেকটা কনসিয়াসনেস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস তারা নিজেদের মতো করে ইউনিক। আমি যদি সিনেমা বানাতে চাই এবং সত্যি যদি আমার ক্ষমতা থাকে বানানোর, আদৌ আদৌ যদি আমি যোগ্য হই বানানোর, তাহলে আমার একটু আটকাতে পারবো, কাউকে আটকাতে পারবো। এই যখন ক্যামেরাটা রোল হয়নি সেই সময় তোমার সঙ্গে যে কথাটা হচ্ছিল সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল, তা হচ্ছে আমাদের অধিকার বোধ। কখন কোথায় ফলানো উচিত, কতটুকু ফলানো উচিত, আদৌ ফলানো উচিত কিনা, সেগুলো নিয়ে কোনো সম্পর্কে, যে কোনো, সেটা মা সন্তান হোক বা আমার পার্টনারের সঙ্গে, সেখানে অধিকার বোধ যদি না থাকে তাহলে সেই সম্পর্কটাকে রাখবো, মেনটেন করবো কি করে, বা আদৌ কি দরকার আছে মেনটেন করা? আমি সন্দীপন চট্টোপাধ্যায়ের একটা কথা বলি, আমার খুব প্রিয় কথা। সন্দীপনের গল্প সমগ্র মুখবন্ধতে লেখা ছিল, আমি প্রায় সবকিছুকে মিথ্যে বা ভুল বলে ধরে নিয়েছি। আমি প্রায় সবকিছুকে মিথ্যে বা ভুল বলে ধরে নিয়েছি। সব থেকে বেশি সন্দেহ করেছি নিজের আন্তরিকতাকে। কোনোদিন সূর্যাস্ত ভালো লাগলে নিজের কাঁধে হাত রেখেছি, জানতে চেয়েছি সত্যি ভালো লাগছে নাকি প্রচলিত বলে। তুমি যাকে ভালোবাসা বলো, তুমি যাকে অধিকার বোধ বলছো, তুমি যা যা বলো, আমি যা যা বলি, সেগুলো সবই আমাদের সোশ্যাল কন্ডিশন। সুন্দর কাকে দেখতে, এটা তুমি যে দেশে যে পরিবেশে বড় হয়েছে, সেখানে যেটাকে সুন্দরের সঙ্গে তোমার বাবা মা কাকা পিসি জ্যাঠা জেঠিমা বলেছে, তুমি এটাকে সুন্দর বলতে শিখেছো। আবার তুমি আফ্রিকাতে গেলে একরকম শিখবে, তুমি আবার জাপানে গেলে একরকম শিখবে, আবার তুমি উজবেকিস্তানে গেলে একরকম শিখবে, আর কলকাতায় তুমি একরকম শিখেছো। এই পুরো সোশ্যাল কন্ডিশনিংটা আবার তার ভালোবাসার সঙ্গে। আজকে জার্মানিতে গভর্নমেন্ট থেকে সুইঙ্গার্স ক্লাব খুলে দিচ্ছে, কেমন? আচ্ছা, তো তারা তার মানে বিয়ে সম্পর্ককে একরকম ভাবে দেখে। আর আমাদের এখানে সুইঙ্গার্স ক্লাবটা বলাটা, আমি বলছি, অনেকে সুইঙ্গার্স ক্লাব গুগল করে হয়তো দেখবেন, তারপর আমাকে আলাদা দেখবেন কমেন্ট সেকশনে। আমি বলছি সুইঙ্গার্স ক্লাব কি, কেন, সেটা শুনেই লোকেরা আইডি করবেন। ঠিক যেমন ভাবে আজকে ধরো একটি মেয়ে আমাদের সংস্থাটা কি কি একটু বলো। সুইঙ্গার্স ক্লাব হচ্ছে বিবাহিত স্বামী স্ত্রীদের, যাদের একটা লম্বা সময় ধরে বিবাহিত জীবন এবং তারা সেক্সুয়ালি একে অপরকে এক্সপ্লোর করা হয়ে গেছে, তারা একে অপরের পার্টনার সোয়াপ করে, সোয়াপ করে তারা সেক্সুয়াল লাইফটাকে উপভোগ করে। সেটা থেকে গভর্নমেন্ট থেকে ক্লাব খুলেছে, গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাব। জার্মানিতে এখন এটা, জার্মানি শুধু নয়, মানে ইউরোপের বহু দেশে এটা রয়েছে। কেমন? অধিকার বোধ না থাকলে সম্পর্কগুলো টিকবে মনে হয়? সম্পর্কগুলোই তো টিকবে, সম্পর্কগুলোই তো টিকছে না, কারণ অধিকার বোধের জায়গা থেকে। কারণ তুমি একটা মানুষের কন্ট্রোল করতে চাইছে, অধিকার বোধ মানে একটা কন্ট্রোল, কিন্তু ওই কন্ট্রোলটাই তোমাকে একটা এমন জাতা করে ফেলে দেবে, একটা খাঁচায় যদি তুমি। এটা তুমি তোমার জীবন দিয়ে বুঝেছো? এটা আমি আমার জীবন দিয়ে শুধু বুঝিনি, আমি আমার অভিজ্ঞতা, বাঁচার অভিজ্ঞতা, এবং আমার পড়াশোনা, এবং যে দার্শনিকরা আগে বেঁচেছেন আমার আগে, এবং তারা আমার থেকে অন্তত কয়েক কোটি গুণ বেশি শিক্ষিত, তাদের যেটুকু পড়াশোনা, তাদের কাজ নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, তাদেরও এটাই বক্তব্য। পৃথিবীতে স্বাধীনতার বাইরে কিছু নেই, কারণ তুমি একটা সুযোগ পাচ্ছ কিছু বছর এই পৃথিবীতে কাটানো, সেটা তুমি অধিকাংশটাই অন্যকে রিয়াক্ট করতে করতে কাটিয়ে দেবে না নিজে বাঁচবে, সেটা তোমার। কিন্তু ধরো মানে যারা এই মুহূর্তে দেখবেন আর কি এটা, তো তারা তো এটা ভাবতে পারেন যে তাহলে ভাই কি করে হবে, মানে আমি যদি ছাড়া ছাড়া থাকি সবসময়। এটা ছাড়া ছাড়া তো নয়, কন্ট্রোল না করা মানে ছাড়া ছাড়া নয়। একজন মানুষ স্বেচ্ছায় তোমাকে চুজ করছে। আমি তোমার এই যে পডকাস্টটা হচ্ছে, বন্ধু আর থেকে ফোন করে বললো যে পডকাস্টটা করতে চাই, তখন একটা এ করবে, আমি ওকে জিজ্ঞাসা করলাম না কিছু, আর থেকে আমি চিনি, আমার পছন্দ মানুষ হিসেবে, আমি ওর সাথে কথা বলেছি, আমার ভালো লেগেছে। আমি বললাম কি পডকাস্ট, কি নিয়ে হবে, আমার কোনো প্রশ্ন ছিল না। এবার আমি এটা চুজ করলাম আরাত্রিকার ক্ষেত্রে। আবার অন্য কেউ আমাকে প্রশ্ন করলো, অন্য একজন সাংবাদিক, আমি কিংবা কি নিয়ে পডকাস্ট, কেন পডকাস্টটা করবো, এই প্রশ্নগুলো আমি করতে পারি, অধিকার আছে। এবার আমরা এটা চুজ করছি প্রত্যেক করা সিদ্ধান্ত, কেমন? ঠিক তেমনই একটা মানুষ যখন তোমাকে ভালোবাসছে কিংবা ভালোবাসছে না, সেটা তার চুজ কর, এবং সে যা যা করছে তার জীবদ্দশাতে, সেগুলো সব তার ব্যক্তিগত চয়েস। তুমি তার ব্যক্তিগত চয়েস কন্ট্রোল করতে চাইছো, মানে তার ব্যক্তিগত চয়েসটাকে তুমি বেন্ড করছো। বিয়ের কনসেপ্ট থাকবে না, কেন বিয়ে থাকবে না? সে বিয়েটাও তো স্বেচ্ছায়, সেটা যদি তাকে আনন্দ দেয় তা বিয়ে করবে। যাকে আনন্দ দিচ্ছে না, এই সোসাইটির চাপে পড়ে সে বিয়ে করবে না। আমার এগুলোর বিরুদ্ধে বক্তব্য আছে। আমি বিশ্বাস করি যে ভালো থাকা, মানুষ তো ভালো থাকতে চায়, যখন সে একা ঘুমোবে, একা সে শুয়ে থাকবে, বই পড়বে, সে তো ভালো থাকবে। কিন্তু প্রত্যেক মুহূর্তের এই কষ্টের পেছনে এগুলোই দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু। যে এই আমার অনিশ্চয়তা, যে আমি থাকবো তো, আমার জায়গাটা কেউ কেড়ে নেবে না তো। গৌতম বুদ্ধ খুব সহজ কথা, ছোটবেলায় সবাই পড়েছে, ইতিহাস বইতে ছিল, বুদ্ধ বলেছিলেন, সবাই পড়েছে। এখন বুদ্ধ দুঃখের কারণ হচ্ছে আশা। মানুষ যত আশা করে মানুষ দুঃখ পায়, তাই ছোটবেলায় পড়েছে আশা করবো না,
আমার সিনেমা হবে, হিট করবে, এটা আশা করবো না। সমস্যাটা আশাতে নয়। গৌতম বুদ্ধ যেটা বলতে চেয়েছেন, যে আমি বুদ্ধ অনেক পরে বুঝেছি, গৌতম বুদ্ধ যেটা বলতে চাইছিলেন যে আশার যে গভীরে, যে আমার পক্ষের আশা, মানে আমি যেটাকে দেখতে চাইছি, যে আমার সিনেমা রিলিজ করলো, সবাই রই রই করে দেখতে গেল, বললো এটা শ্রেষ্ঠ ডিরেক্টর পৃথিবী পেয়ে গেছি, ওরা বাবাকে মাথায় তুলে নাচি, এই যে আশা, এই আশাটাই হচ্ছে দুঃখের কারণ। মানে সবকিছু আমার ফেভারে, অর্থাৎ বাকিরা সব চোখ ধরে চলে যাক। আমার প্রাথমিক কর্তব্য যে তুমি যাতে ভালো থাকবে, আমার তাদের ভালো লাগার কথা। কিন্তু আমরা ভালোবাসলেই বলি যে তুমি কেন এটা করো, আমার যে ভালো লাগাগুলো আমি তোমার উপর চাপাতে শুরু করি, এবং আমি চেষ্টা করি তোমাকে নিয়ন্ত্রণ করতে এবং তোমাকে টেনে নিয়ে আসতে আমার ভালো লাগাগুলোতে বিশ্বাস করতে। কিন্তু তোমার ভালো লাগাগুলো তো অন্য ছিল। এখন সম্পর্ক ভাঙার যে দ্রুততায় হয়, আজ থেকে 30 বছর আগেও সেটা হতো না। তা এখনো প্রান্তিক জায়গাগুলোতে সেই সাহস বা সেই মানে ধকটাকে দেখাতে পারে, অনেকে দেখাতে পারেন না। এটা কেন, মানে এটা কেন হচ্ছে? তাহলে আজকে সমাজ বদলেছে বলে এটা করতে পারছে, আগে আমাদের মা বাবারা যেটা করতে পারেনি। দেখো, ওইখানে সময় আমার মাকে যতটুকু দেখেছি, আমার মা হাউস ওয়াইফ, মা সেভাবে, মা 17 বছর বয়সে বোধহয় বিয়ে হয়েছিল। আমার মা বাবার অনেকগুলো স্বভাব আমি পেয়েছি, এবং কনসিয়াসলি আমি সেগুলো দেখতে পাই, এবং চেষ্টা করি তাদের যে খারাপ স্বভাবগুলো তো পেয়েছি সেগুলোকে বাদ রাখতে, ভালো স্বভাবগুলো প্র্যাকটিসটা রাখতে। আমি যে জীবজন্তুদের ভালোবাসি সেটা আমার মায়ের থেকে পাওয়া। আচ্ছা, আমি যেটুকু আমার ডিসিপ্লিন আমার মধ্যে আছে, যেটুকু সিরিয়াসনেস আমার মধ্যে আছে, সেটা আমার বাবার থেকে পাওয়া। কিন্তু আমি যতটুকু দেখেছি, এরা প্রত্যেকেই স্বনির্ভর হতে শেখেনি। এবং আমি বিশ্বাস করি এই যে ভেঙে যাওয়াটাকে তুমি যে খারাপ ভাবে দেখছো, আমি তাই খারাপ ভাবে দেখি, আমি দারুণ ভাবে দেখি। কারণ যা কিছু গড়বে তা কিছু ভাঙবে, আর যা কিছু ভাঙবে সেখান থেকে নতুন কিছু গড়বে। এই যে ভাঙাটাকে খারাপ ভাবে দেখতেই হবে। যা আরে সম্পর্কটা ভেঙে গেল, আচ্ছা অ্যাঙ্গেলাজলি আর ব্যাকটুটের সম্পর্ক ভেঙে গেল, খুব খারাপ লাগে ভাই, ওরা খারাপ আছে, আলাদা হলো, ভালো হলো ওদের জন্য। আমি আমার সম্পর্কে আমি ভালো নেই, আমি আলাদা হচ্ছি, শুধু আমার জন্য সেলিব্রেট করো, ভাই কংগ্রেচুলেশন, তাহলে তুমি ভালো থাকবে। তা না করো যে বাবা তোমার সম্পর্ক ভেঙে দিলে কি খারাপ করলে। কোন সোসাইটিতে বাস করছি আমরা? যে মানে নির্মাণের জন্য সম্পূর্ণ ধ্বংস প্রয়োজন, এই তো মহাভারত থেকে দেখছি আমরা। এবং যাই হোক, আমি জানি না আমার দর্শকরা হয়তো অনেকে এটা জানবেন, আমার যারা যারা জানেন না তাদের জন্য বলি, যে আপনাদের মনে থাকবে যে মহাভারত হয়েছিল একটি মানে স্টার জলসায় বোধহয় সেই সময় মহাভারত হয়েছিল, এবং মানে স্টার প্লাসের যেটা বাংলাটা হয়েছিল আর কি। তো সেখানে অর্জুনের ক্যারেক্টারটার ভয়েস ওভার তথাগত দিয়েছিলেন। তো আমি ওইখানে একটু তোমার কাছে জানতে চাইবো, কোনো চেঞ্জেস এসেছে অর্জুনের ক্যারেক্টারটা যখন প্লে করছো, মানে ভয়েস ওভারটা যখন দিচ্ছ? আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, দেখো আমার কৃষ্ণ বলে একটা সিরিয়াল হতো স্টার জলসায় বাংলায়, হ্যাঁ, তো তাতে একবার 8 মাসের মতো মহাভারত হয়েছিল, মহাভারতের পুরো গল্পটা। তাতে আমি দুর্যোধন প্লে করেছি, এবং বাকি সব জায়গায় তাণ্ডব সব নতুন ছেলে পেলে ছিল যারা এখন সিরিয়ালের প্রতিষ্ঠিত অভিনেতা হয়েছে। যে সময় যুধিষ্ঠির করেছিল সব্যসাচী, ও তখন একেবারে নতুন, প্রথম দিককার কাজ। আরো অনেক অভিনেতা ছিলেন, যে ভীম, অর্জুন, সবাই। মানে পুরো পাণ্ডব দুটোই তোমার পড়ার অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমি শিখেছি দুর্যোধন হয়ে বেশি মহাভারত করবার সময়। মহাভারত তো পাঠ্য ছিল, তো আমি দুর্যোধন করতে গিয়ে যেটা রিয়েলাইজ করেছিলাম, অর্জুনরা, যে কোনো মানুষ দেখবে, যে কোনো, এটা বলা হয় যে কোনো সুস্থ মানুষ তারা ডাউটফুল হবে, তাদের মধ্যে সবসময় একটা সংশয় থাকবে যে আমি ঠিক করছি তো, আমি ঠিক ভাবছি তো। অর্জুন হচ্ছে সেই সংশয়বাদী ক্যারেক্টার, যারা অধর্মের ভয় থাকে, অধর্ম নয়, যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা কি ঠিক, সেটা কি আর 5টা লোকের ভালো করবে হিতের জন্য, নাকি ক্ষতি করবে। তো অর্জুনকে আমি অনেক বেশি চিনি, অর্জুনের আমি অনেক কাছাকাছি। আর অর্জুন একটা দ্বন্দ্বে থাকা চরিত্র, যে প্রত্যেক মুহূর্তে সে জানে যে সে শ্রেষ্ঠ নয়, তার থেকে শ্রেষ্ঠ একলব্য, সে জানে তার থেকে শ্রেষ্ঠ কর্ণ, কিন্তু তাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হচ্ছে প্রত্যেক মুহূর্তে, এবং তাকে শ্রেষ্ঠ সাজতে হচ্ছে, দেখো ভাই আমি তোমার হিরো। কিন্তু উদ্দেশ্যটা তাদের দ্বারা কি ধর্ম প্রতিষ্ঠা হতো? কার উদ্দেশ্যের জন্যই তো অর্জুনকে সাজতে হচ্ছে। আজকে খুব বেশি সময় আর নেই, শেষ করব আমাদের এই আড্ডাটা। তো তার আগে একটা প্রশ্ন একটু খুব করতে ইচ্ছা করছে, মানে তোমার এই শেষ অংশটা থেকে, যুদ্ধ কি প্রয়োজন? যুদ্ধ অবধারিত, প্রয়োজন অপ্রয়োজনের ঊর্ধ্বে। এটা প্রয়োজনটা তো আমার ব্যক্তিগত চয়েস, আমার ব্যক্তিগত চয়েসে যুদ্ধ প্রয়োজন, কিন্তু যুদ্ধ অবধারিত। কারণ এই পৃথিবীতে অধিকাংশ মানুষ তারা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করে। তারা সমুদ্রের সামনে দাঁড়ায়, তারা পাহাড়ের সামনে দাঁড়ায়, তারা টর্নেডো দেখেছে, তারা সুনামি দেখেছে, কিন্তু তারপরেও তার নিজেকে ক্ষমতাশালী মনে হয়।
এবং সেই আসলে তো সে ক্ষমতাশালী নয়, তার ভেতরে একটা ইনসিকিউরিটি কাজ করে। সেই ইনসিকিউরিটি থেকে নিজেকে ক্ষমতাশালী প্রমাণ করার জন্য সে আশেপাশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আরেকজন ক্ষমতাশালী, সে আমার ভাবছে ক্ষমতাশালী, ওকে আমি নিয়ন্ত্রণ করবো, আমি নিয়ন্ত্রণ করবো। তাই যুদ্ধ অবধারিত, যুদ্ধ প্রয়োজন। আমি বলছি আমাদের জীবনের যা টার্ম, এগুলো না প্রয়োজন অপ্রয়োজন, ঠিক ভুল সত্যি মিথ্যার ঊর্ধ্বে। কিছু ব্যাপার অবধারিত আর কিছু ব্যাপার চয়েস। সূর্য যেমন একটা অবধারিত বিষয়, মানব জীবন যতক্ষণ থাকবে, মানব রেস, ততদিন যুদ্ধ হবেই। মানে সেটা তুমি যদি আদিম মানবের সময় চলে যাও, সে সময় গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল, যখন আদিম মানব গুহায় থাকতো, সেখানে কিসের রাজ্য, কিসের, মানুষের তো ধারণাই হয়নি, মানুষের তো কল্পনা প্রবণ নয়। মানুষ হিসেবে আমরা পৃথিবীর সব থেকে সুন্দরতম এবং কুৎসিততম প্রাণী। তার একটাই কারণ, আমাদের কল্পনা প্রবণ মন। আমরা কল্পনা করতে পারি, আমরা ইমাজিন করতে পারি, যেটা অন্য প্রাণীরা পারে না। আমি যখন আমার বাচ্চাদের নিয়ে গাড়ি করে যাই, তখন রাস্তার যে বাচ্চাটা ওদের দেখে চেঁচায়, সে কিন্তু এটা ভেবে চেঁচাচ্ছে না যে ও গাড়িতে আছে, আমি রাস্তায় আছি, এটা ইমাজিন করে না। ও ইমাজিন করে পেপার কুকুর দূরে পড়ে। তো আমরা ইমাজিন করতে পারি বলে আমরা মানুষকে কষ্ট দিই, অন্য প্রাণীদের কষ্ট দিই, তাদের উপর অত্যাচার করি। আমরা ইমাজিন করতে পারি বলে আমরা নিজেদের খাবার না খেয়ে ওদেরকে খাওয়াতে পারি। আমাদের কল্পনা প্রবণ সত্তাটাই আমাদের মানুষ বানিয়েছে। তাই কল্পনা প্রবণ সত্তার জন্য পৃথিবীতে যুদ্ধ থেকে যাবে যতদিন মানুষ থাকবে। জানি না মানে এই ইন্টারভিউটা এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু আমার হয়তো আরো অনেক প্রশ্ন ছিল যেগুলো করা হলো না সময়ের অভাবে। যাই হোক, দারুণ লাগলো, খুব সুন্দর একটা সময় কাটালাম। আর আপনারা যারা এই ইন্টারভিউটা দেখলেন, তাদের কিরকম লাগলো আর কি কি প্রশ্ন আগামী দিনে আবার যখন যথাযথকে পাবো আমরা আমাদের সঙ্গে, তখন করবো, সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই।